তিনি পারবেন না। আমার জন্য যতটুকু লেখা আছে ঠিক ততটুকু হবে, তার জন্য আমাকে কোনো এক্সট্রা পিআর, এক্সট্রা হ্যানা, এক্সট্রা তেনা কিচ্ছু করতে হবে না। কম্পিটিশন মানে তোমার জন্য যতটুকু লেখা আছে গান, তার বাইরেও তো লোভ হয় যে অন্য কোনো আর্টিস্ট এতগুলো গান গাইলো। আমার কিছুই হয় না, আমার কোনো লোভ হয় না। আমার জীবনে আমার কোনো প্ল্যানিং ছিল না। যখন অনুপম রয় আমাকে দিয়ে প্রাক্তন গাইয়েছিলেন, আমি কিন্তু জানতাম না যে উনি আমাকে দিয়ে গাওয়াবেন। তুমি যেটা বলছিলে যে আমি সব সময় ভাবতাম যে আমি রবি ঠাকুরের গানই গাইবো, কবে যে আমি রবি ঠাকুরের গানের পরিধি থেকে বেরিয়ে একটু একটু করে লোকগান, তারপর সিনেমার গান, তারপর হিন্দি গান এসব গাওয়া শুরু করলাম আমি নিজেই জানি না। সো প্রাক্তন ওয়াজ আ বিগ জার্নি, মানে প্রাক্তন দ্যাট ওয়াজ আ টার্নিং পয়েন্ট অফ মাই বর্তমান এবং ভবিষ্যৎ নির্ধারণ করে দিয়েছিল বোধহয়। একদম। আর সেই সময় একটা অসাধারণ ব্রেকআপও আমার হয়েছিল, তো সেই জন্য। সব ব্রেকআপ আবার অসাধারণ হয় নাকি? হ্যাঁ, ব্রেকআপটা না হলে ওই দুঃখের গানটা আমি কি করে গাইতাম? আমার যদি মনে ফুরফুরে আনন্দ থাকতো তাহলে আমি তুমি যাকে ভালোবাসোটা কি করে গাইতাম বলো? তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো করো, আমি তো ভাবছি আহারে আমার চলে গেল, হাতের বাইরে বেরিয়ে চলে গেল, আমি তো ওইটা তখন মনে করতে করতে গাইছি। সো ইট হেল্পড মি, দ্যাট ব্রেকআপ হেল্পড মি। বালাইশাট এখন কোনো ব্রেকআপ যেন না হয়, কিন্তু ওই ব্রেকআপ সং যদি এক লাইন দু লাইন যদি গাওয়া যায়, তুমি এটা আমারও পার্সোনালি খুব ফেভারিট গান। যদিও আমার কোনো ব্রেকআপ হওয়া বা ব্রেকআপের কোনো সম্ভাবনা এখন নেই, বাট বাকি যারা রয়েছে তাদেরও যেন বালাইশাট না হয়, কিন্তু গানটা আমরা শুনবো। ঠিক আছে, আবার প্রাক্তনদের নিয়ে টানাটানি করা কেন? না, আমাদের এখানে কোনো প্যাপারাজি নেই যারা দেখুন ইমন চক্রবর্তী হঠাৎ কেন এই ব্রেকআপ সং গাইলো, এরকম কিছু করবো না। না, প্রথম প্লেব্যাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড, এগুলো আমার জীবনে কোনো, এটা প্রথম প্লেব্যাক ছিল এবং ফার্স্ট প্লেব্যাকে জাতীয় পুরস্কার। হ্যাঁ, তো আমার এগুলো কোনোটাই প্ল্যানিং এ ছিল না, সেই জন্য আমার কিছুতেই কিছু যায় আসে না, বুঝলে তো। আচ্ছা, একটু ই মাইনারটা দাও না, ই মাইনারটা। ব্যাস, তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়, তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর, আমার দরজায় খিল দিয়েছি আমার দারুণ ঝড়, তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর। থ্যাংক ইউ। আমার এই গলার সঙ্গে আপনারা সকলে সহ্য করছেন আমার এই ভাঙা গলা, তার জন্য আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা জানাই। এবং তার সাথে সাথে ইমনের টিমকে আমি দেখতে পাচ্ছি বসে আছে, দাঁত কিরমির কিরমির করে বলছে যে ইমন দিকে দিয়ে ব্রেকআপের গানটাও গাইয়ে নিল ময়ূকদা। বাট ব্রেকআপ বা প্যাচ আপ বা মানে আমি এটা একদম মানে অন আ ভেরি সিরিয়াস নোট ইমন, তোমার জার্নিটা যারা যারা দেখেছে কোনোভাবে এফেক্টেড হয়েছো? মানে তুমি প্রায় একই প্রজন্ম এবং সেই প্রজন্মের ব্রেকআপটা বা খুব সহজে ভেঙে পড়া, আমি ইনফ্যাক্ট সেই সমস্ত জেন জি প্রজন্মকে বলবো ইমন চক্রবর্তী একটা মডেল হতে পারে। মানে ইমন চক্রবর্তী এই ব্রেকআপটাকেও সেলিব্রেট করছে সংস্কৃতির গৌরবে এসে, বা প্যাচ আপটাকে, বা তার জীবনের প্রত্যেকটা মুহূর্তকে। লেট ইট গো, যা হবে দেখা যাবে, এত দৌড়ে কি লাভ, এটা যদি আমাদের প্রজন্মকে কেউ বোঝায়, এবং সেই দায়িত্বটা আজকে যদি তুমি নাও। না, আমার যেটা সবসময় মনে হয়, আমি খুব ক্ষুদ্র একজন মানুষ, আমি কোনো মোটিভেশনাল স্পিকার নই, কিন্তু আমি আমার জীবন দিয়ে একটা জিনিস বুঝতে পেরেছি ময়ূক, আমার বাবা মা, আমার ফ্যামিলির লোকজন, আমার কিছু কাছের বন্ধু বান্ধব যারা আমার দিকে তাকিয়ে থাকে, যারা আমার ভালোতে আনন্দ পায়, আমার খারাপে চোখের জল ফেলে, আমার একটা ব্রেকআপের জন্যে বা আমার একটা কোনো খারাপ কিছুর জন্য, আমার একটা কোনো হেরে যাওয়ার জন্য আমি ওদেরকে ছোট করতে পারি না। তারা অনেক কষ্ট করে আমাকে বড় করেছেন, আমার আজকে এখানে আসার পেছনে তাদের যে স্ট্রাগলটা, আমি নিজে ভেঙে পড়ে তাদের স্ট্রাগলটাকে ছোট করতে পারি না। আমার কাছে আমার বাবা মা সর্বাগ্রে, তো তাদের সেই স্ট্রাগলটাকে মর্যাদা দেওয়ার দায়িত্ব তো আমারই, তাই আমি ভেঙে পড়ে তাদেরকে ছোট করতে পারবো না। মা তো 2014 সালে শারীরিকভাবে আমার কাছ থেকে চলে গিয়েছেন, কিন্তু
তিনি চলে যাওয়ার পরে আমি তার প্রেজেন্সটাকে আরও বেশি করে বুঝতে পেরেছি। তো সেজন্য ওইভাবে হয়তো শরীরের দিক থেকে তিনি নেই, কিন্তু ভীষণভাবে আছেন এবং আছেন লাইক অ্যান এঞ্জেল। মা আমার জীবনে একজন পরীর মতো রয়েছে। মা দেখছেও ইনফ্যাক্ট। অ্যাবসলিউটলি, আর বিভিন্ন আমার হয়ে পিআরগুলো ওপরে আমার মাই করছে। এবং তার পাশাপাশি যারা এই প্রজন্মের আছে, যারা সহজেই ভেঙে পড়ে, ইস আমার চাকরিটা চলে গেল, ইস আমার ইনক্রিমেন্ট হচ্ছে না, ইস আরেকটা গান নিয়ে নিল ইমনদি, তাদের ক্ষেত্রেও নিশ্চয়ই এইটা একটা ভালো মোটিভেশনাল পেপটক হবে। আমি জানি না, দেখো আমি আমার মতো একটা রক্ত মাংসের মানুষ, তুমি তোমার মতো, আর ভেঙে পড়ার মধ্যে তো খারাপ কিছু নেই। আমার যদি কাঁদতে ইচ্ছে করে আমি জোর করে আমার কান্নাটাকে আটকে রাখবো নাকি? আমার যদি কাঁদার মধ্যে কোনো গ্লানিবোধ নেই, একদমই নেই। কাঁদতে ইচ্ছে করলে কাঁদো। তোমার যদি মনে হয় যে তুমি হেরে যাচ্ছ, তোমার ইউ ওয়ান্ট টু ক্রাই অ্যান্ড দেন ক্রাই, ইউ শুড ক্রাই। তুমি যত ওটাকে চেপে রাখবে, তত তোমার মনের ভেতরে অন্ধকার হবে, তত মনের ভেতর মেঘ করবে। দরকার নেই মেঘটাকে বৃষ্টি হয়ে ঝরে পড়ুক জল। জাস্ট ক্রাই ইফ ইউ ওয়ান্ট টু। বিশেষত যারা মেল পারফর্মার রয়েছে, পুরুষ পারফর্মার যারা রয়েছে, যে কোনো ইন এনি ফিল্ড, তাদের একটা সবসময় রয়েছে যে মর্দ কো দর্দ নেই হোতা হ্যায়, একটা আমরা শুনেছি। মর্দ কো ভি দর্দ হোতা হ্যায়। আগার কারণ মনে হয়, কোনো পুরুষের মনে হয় যে আমার এবার কাঁদতে হবে, আই নিড টু বার্স্ট আউট, ইউ শুড বার্স্ট আউট। সেটা যদি আলাদা করে অন্ধকারে গিয়ে হয়, বাথরুমে গিয়ে হয়, যেখানে হোক, নিজেকে হালকা করো। আচ্ছা, যেহেতু আমরা সংস্কৃতির গৌরবে রয়েছি, এটাও আমাদের জন্য একটা মানে অনেকেই হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না, ইমন চক্রবর্তী এবং অস্কার কিভাবে সম্পৃক্ত হলো, এই সংস্কৃতির অংশটা কি করে এলো? ওই যে কোনো প্ল্যানিং নেই আমার জীবনে। আমি যা যা প্ল্যানিং করেছি সব কটা প্ল্যানিং ভেস্তে গেছে। সেই জন্য আমি কোনোদিন কিচ্ছু প্ল্যান করি না। আমি একটি সিনেমার জন্য গান গেয়েছিলাম, সিনেমার নাম পুতুল। তো আমার এক বন্ধু সায়ন যে মিউজিকটা করেছিল, ও আমাকে বলেছিল, ইমন এরকম আমরা একটা সিনেমা বানিয়েছি ইন্দিরা, তো তোকে গাইতে হবে। আমি বললাম ওকে, অফকোর্স গাইবো, বন্ধু বান্ধবরা ডাকলে আমি চলে আসি, যেমন তুমি ডেকেছো আমি চলে এসেছি। তো আমি গানটা গাইলাম অ্যান্ড আমি না কোনো কাজকে না বলি না। আমার কাছে যা কাজ আসে আমি সব কিছুকে দুহাত দিয়ে অ্যাকসেপ্ট করি, আনটিল অর আনলেস মানে আমার একেবারে অখাদ্য লাগছে, একদমই ভালো লাগছে না, তখন অবশ্যই করি না। তো এই কাজটা যখন সায়ন আমায় ডেকেছিল, তো আমি গাইলাম সিনেমাটার গানটা। আমি হঠাৎ করে একদিন ফেসবুক খুলে, আমি তখন সারেগামাপা একটি চ্যানেলে শুটিংয়ে ছিলাম, আমি ফেসবুক খুলে দেখলাম যে আমার গানটি অস্কারে টপ 79 সংসের মধ্যে নমিনেশনে এসছে। নমিনেশনের দৌড়ে আছে, যেখানে লেডি গাগার গান নমিনেশনে রয়েছে, যেখানে আরও মানে পৃথিবী বন্দিত সমস্ত শিল্পীদের গান, সেখানে আমার গানও নমিনেশনে রয়েছে। আমি মনে করি যে এটা একটা বাংলা গানের জয়, আমি মনে করি এটা বাংলা সংস্কৃতির জয়, আমি মনে করি এটা বাংলা ভাষার জয়। আমি কখনোই এটাকে আমার একার বা সায়ন যিনি আমাদের মিউজিক করেছেন বা ইন্দিরা যার সিনেমা, আমাদের তিনজনের এটা কৃতিত্ব নয়, এটা বাংলা ভাষা, বাংলা গান, বাংলা সংস্কৃতির কৃতিত্ব। বিউটিফুল। আমরা মানে ইমন চক্রবর্তীকে আমরা সংস্কৃতির গৌরবে সেলিব্রেট করার জন্য আজকে তোমাকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম। আমরা শুরুটা নির্মলা মিশ্র, তারপর প্রাক্তন, বিভিন্নভাবে মানে সংস্কৃতির গৌরবের যে লেয়ার্সটা আছে, বাংলাকে সেলিব্রেট করার যে লেয়ার্স, এই সেম লেয়ার্স আসলে ইমন চক্রবর্তীর আছে। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি এই সেশনের, কিন্তু জানে সে পেহলে জি একটু ফুট ট্যাপিং নাম্বারসটাও তো ইমনের সাথে সম্পৃক্ত। এই গোটা ক্রাউড যারা এখন বসে আছে, তুমি জানি না তাদের অনেকের মধ্যে ওই প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার ওই চিনচিনে ব্যথাটাকে একটু জাগিয়ে দিয়েছে হয়তো, সেটাকে একটু সরিয়ে দিয়ে লাস্ট আমরা কোন গান বা দুকলি দিয়ে শেষ করতে পারি যেটা একদম ফুট ট্যাপিং? একটু সি মাইনারটা দাও, একটু হাতে তাল দেবেন তো আপনারা? ওকে। হ্যাঁ, আমি নিজেও খুব আমি দুঃখের গান গাইতে পছন্দ করি, কম একটু বেশি। আমি নিজে চঞ্চল একজন মানুষ এবং আমি চাই আমার শ্রোতারা আনন্দ নিয়ে যাতে ফিরতে পারে। মেজর দাও, মেজর, সরি। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আই যে সারানা কাইল সারানা পাই যে দর্শন। কালো জলে কুচলা
क्या बात। এটা